নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবার আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। এই ভিডিওটা করার পূর্বে আমি আরও এই চ্যানেলে 12টি ভিডিও আপনাদের জন্য পেডাগজি থেকে 50 কোয়েশ্চেন্স করে আপলোড করেছি। আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন কিংবা পূর্বের ভিডিওটি দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থীর সফলতা আসবে। তো মনে রাখবেন, একজন শিশু শিক্ষার্থীর সফলতা কিন্তু মোটিভেশন থেকেই আসে, অর্থাৎ প্রেরণার মাধ্যমেই কিন্তু একজন শিশু শিক্ষার্থীর সফলতা আসে। তারপর 2 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থী বারবার একই শিশুদের সফল হতে না পারলে পড়াশোনা ছেড়ে দেয়, একে বলে অপচয় বা অনুন্নয়ন কোনটি? তো দেখুন, একজন শিশু শিক্ষার্থী বারবার কী করলো, একই শিশুদের সফল হতে না পারলে বা পড়াশোনা ছেড়ে দেয়, যখনই এরকম অবস্থা হবে তখন তাকে কি বলা হয় শিক্ষার ক্ষেত্রে? তো মনে রাখবেন, তখন কিন্তু সেটাকে কিন্তু অপচয় বলা হয় কিংবা অনুন্নয়ও আমরা বলতে পারি। অপচয় কিংবা অনুন্নয়ন এই দুটোকেই কিন্তু আমরা বলতে পারি। তো অপশন আমরা এখান থেকে চুজ করব উভয়ই, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে উভয়ই। তারপর আমরা 3 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, এখানে বলা আছে ফরগেটিং ইজ দ্য এসেন্সিয়াল কন্ডিশন অফ মেমরি বলেছেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য উভয়ই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। ফরগেটিং ইজ দ্য এসেন্সিয়াল কন্ডিশন অফ মেমোরি বলেছেন কে? সেটা বলেছিলেন বিনে, ঠিক আছে? বিনে বলেছিলেন যে ফরগেটিং ইজ দ্য এসেন্সিয়াল কন্ডিশন অফ মেমোরি, অর্থাৎ স্মৃতির ক্ষেত্রে ভুলে যাওয়াটা কিন্তু অপরিহার্য একটা অবস্থা, যেটা বলেছিলেন বিনে, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বারবার কোনো শ্রেণীতে কোনো শিক্ষার্থী সফল না হলে শিক্ষকের কি করা উচিত? তো মনে রাখবেন, আপনি ক্লাসে গেলেন, পড়ালেন, তারপরেও দেখা গেল যে ওই শিক্ষার্থী তার ক্লাসে যথা আপনি যেরকম আশা করেছেন সেই রকম সে তার সফলতা দেখাতে পারলো না কিংবা ব্যর্থ হলো, তখন আপনার কি করা উচিত সেক্ষেত্রে? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সহানুভূতির মাধ্যমে তার মধ্যে প্রেরণা জাগানো, অর্থাৎ তার মধ্যে প্রেরণা জাগাতে হবে কিংবা ওই বিষয়ে তাকে ইন্টারেস্ট জাগাতে হবে পড়ার প্রতি, তবেই কিন্তু সে তার যে সাফল্য অর্জন করতে সক্ষম হবে, ঠিক আছে? সহানুভূতির মাধ্যমে তার মধ্যে প্রেরণা জাগাতে হবে, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোনো শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী কোনো বিষয়ে সফল হচ্ছে না, কারণ? তো কোনো শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী কোনো বিষয়ে সফল হচ্ছে না, কারণটা কি হতে পারে? শিক্ষকের পড়ানোর পদ্ধতি ঠিকমতো হচ্ছে না। তো এটাই একমাত্র কারণ, যেখানে শিক্ষকের পড়ানোর পদ্ধতি ঠিকমতো হচ্ছে না, সেই কারণেই ওই ক্লাসের শিক্ষার্থী সফল হতে পারছে না, কিংবা ওই ক্লাসের যেরকমটা পড়ানো উচিত কিংবা অর্থপূর্ণ হওয়া উচিত, বা ক্লাসের যেসব ছাত্রছাত্রী রয়েছে তার কাছে সেই বিষয়টা অর্থপূর্ণ হচ্ছে না বলেই সে সফলতা অর্জন করতে পারছে না, ঠিক আছে? তো সেই কারণেই এখানে আমাদের কারেক্ট আনসার যেটা হবে সেটা হবে শিক্ষকের পড়ানোর পদ্ধতি ঠিকমতো হচ্ছে না। তারপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে বর্তমানে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বিদ্যালয়গুলিতে ছুট হচ্ছে, কারণ? তো বর্তমানে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বিদ্যালয়গুলিতে ছুট হচ্ছে, কারণ কি? পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে, মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছে। তো এখানে ক্ষেত্রে আমাদের সঠিক যে আনসারটা হবে সেটা হবে উভয়ই, ঠিক আছে? উভয়ই হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিশু শিক্ষার ক্ষেত্রে সাফল্যের হার বাড়ানো যাবে। তো শিশু শিক্ষার ক্ষেত্রে সাফল্যের হার বাড়ানো যাবে কিসের মাধ্যমে? পূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু শিশু শিক্ষার ক্ষেত্রে আমাদের সাফল্যের হার বাড়ানো যাবে। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশু শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে যে শিক্ষার উপর, তা হলো কেন্দ্রের শিক্ষা, অর্থাৎ কোন কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা মনে রাখবেন। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বা শিশু কেন্দ্রিক শিক্ষার উপর কিন্তু ওই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশুরা স্কুলের পরীক্ষার সাফল্য লাভ করে না, কারণ শিক্ষক কেন লাভ করে না? শিশুরা স্কুলের পরীক্ষায় সাফল্য লাভ করে না, সেক্ষেত্রে কারণ হতে পারে শিক্ষার্থীর সাফল্য সম্পর্কে প্রেরণা সৃষ্টি করতে পারে না, অর্থাৎ যে সমস্ত শিশু শিক্ষার্থী রয়েছে কিংবা ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে তাদের সাফল্য সম্পর্কে প্রেরণা তেমনভাবে সৃষ্টি করা যায় না বলেই তারা কি করতে পারে না? ক্লাসে সাফল্য অর্জন করতে পারে না, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশুরা ব্যর্থ হলে মানে ব্যর্থ হয় কীভাবে? একটু কারেকশন করে নেবেন, কোয়েশ্চেনটা একটু ভুল রয়েছে। শিশুরা ব্যর্থ হয় কীভাবে হবে? তো মনে রাখবেন, এখানে এ নাম্বার অপশন দিয়েছি, কেউ ভাবে তার পরীক্ষা ভালো হয় নাই, কেউ ভাবে তার উত্তরপত্র ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই, আবার
সি নাম্বার অপশন দিয়েছে কেউ ভাবে সে ভালোভাবে প্রস্তুতি নেয়নি বলে তার ফল খারাপ হয়েছে। তো এখানে যে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে সবকটি। ঠিক আছে, সবগুলি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। কেউ ভাবে তার পরীক্ষা ভালো হয় নাই, কেউ ভাবে তার উত্তরপত্র ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই, কেউ ভাবে সে ভালোভাবে প্রস্তুতি নেয়নি বলে তার ফল খারাপ হয়েছে। এখানে সবটি অপশন আমাদের কারেক্ট হবে। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশু পরীক্ষায় ব্যর্থ হলে শিক্ষকের উচিত। শিশু যখনই কোনো পরীক্ষায় ব্যর্থ হলো, তো সেক্ষেত্রে আপনি শিক্ষক হিসাবে কী করা আপনার ক্ষেত্রে বাঞ্ছনীয়? তো মনে রাখবেন, সেখানে আপনার যেটা করা বাঞ্ছনীয় সেটা হলো যাতে সে পরবর্তীতে সফল হতে পারে সেই ব্যাপারে উৎসাহ করা। অর্থাৎ আমরা যে যখনই কোনো এক্সাম দেব সেখানে যে আমাদের সফলতা আসবে এরকমটা নয়, কিন্তু আমরা কি করতে পারি, সেখানে সফল হতে পারি কিংবা বিফলও হতে পারি। বিফল হলে পরে সেখানে কি করতে হবে, যাতে সে পরবর্তীতে সফল হতে পারে বা কিংবা তার যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু তার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে এবং সেই ব্যাপারে তাকে উৎসাহিত করতে হবে। ঠিক আছে, তো সেটাই হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। সরি। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশু পরীক্ষার্থী ব্যর্থ হলে। তো মনে রাখবেন, শিশু পরীক্ষার্থী ব্যর্থ হলে কী কী হতে পারে? অনেকে ভেঙে পড়ে, অনেকের জেদ বেড়ে যায়, কেউ কেউ পড়াশোনা ছেড়ে দেয়, উপযুক্ত যে কোনোটিই হতে পারে। ঠিক, তো এখানে দেখুন আমাদের অপশন যেটা হবে সেটা হবে ডি নাম্বার অপশন। কেন? আমরা দেখেছি যে আমরা আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে কিংবা আমি যখনই নিজের সঙ্গে যদি এই কোয়েশ্চেনটার তুলনা করি, তাহলে দেখুন শিশু পরীক্ষার্থী ব্যর্থ হলে বা আমরা যখনই কোনো এক্সাম ফেস করি তখন দেখবেন আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডের থেকে কিছু মার্কস কম পেয়ে যান, তাহলে দেখবেন আপনার মনটা ভেঙে পড়ে, অনেকে জেদ বেড়ে যায়। কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা কি করে, তাদের অনেকটা জেদ বেড়ে যায়, ওই জেদটা ভালো কাজে ব্যবহার করতে পারে কিংবা খারাপ কাজে ব্যবহার করতে পারে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে দেয়, আবার ওই জেদের দরুন কেউ কেউ কী করতে পারে, তার পড়াশোনা ছেড়ে দিতে পারে। তো উপযুক্ত কারণগুলোর মধ্যে যে কোনো কারণেই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো তাই আমরা অপশন এখান থেকে চুজ করবো ডি নাম্বার অপশন। ক্লিয়ার? তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো সিপাহী বিদ্রোহ কত সালে। শিক্ষার্থী সঠিক উত্তর দিল, এক্ষেত্রে যে প্রক্রিয়াটি কাজ করলো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। কোনো একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হলো সিপাহী বিদ্রোহ কত সালে, শিক্ষার্থী সঠিক উত্তর দিল, এক্ষেত্রে যে প্রক্রিয়াটি কাজ করলো সেটা হলো পুনরুদ্রেক। ঠিক আছে, পুনরুদ্রেকের মাধ্যমে সে সঠিক আনসারটা দিতে পারে। তারপর 14 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে ছাত্ররা কলেজে বা ক্লাসে না আসলে শিক্ষকের কী করা উচিত। ছাত্ররা যখনই কোনো ক্লাসে কিংবা কলেজে বা কিংবা স্কুলে যখনই না আসে, তখন সেক্ষেত্রে আপনাকে শিক্ষক হিসাবে আপনার কী করা উচিত? সেক্ষেত্রে কারণ অনুসন্ধান ও সমাধানের চেষ্টা করা। কী কারণে সে স্কুলে আসলো না এবং সেটা সমাধানের কী রাস্তা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা যাতে সংশোধন করা যায় সেটার সমস্যার সমাধান আপনাকেও খুঁজে বের করতে হবে। 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষক হলেন একজন। তো আমরা সবাই জানি যারা যারা টেট পেপারের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, অবশ্যই জানার কথা শিক্ষক হলেন একজন পরামর্শদাতা। ঠিক আছে, তারপর 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হলো শিক্ষণ হলো। তো মনে রাখবেন, শিক্ষণ হলো একটি কলা নাকি একটি বিজ্ঞান নাকি এক ধরনের নির্দেশনা। তো দেখুন, শিক্ষক যেরকমটা একটা কলা একটি বিজ্ঞান, তেরকমটা এক ধরনের নির্দেশনাও বটে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অপশন যেটা চুজ করবো সেটা হবে অপশন ডি সবগুলো। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণ হলো একটি পেশা। ঠিক আছে, শিক্ষণটা কি রয়েছে? একটি পেশা। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, শিক্ষণ হলো কি একটি পেশা, তার পাশাপাশি একটা বিকাশের ধারাও হলো একটা শিক্ষণ। তারপর শিখন কোনটি ভুল? তো দেখুন এখানে আমি অপশনগুলো দেইনি, তো মনে রাখবেন অপশন শিখনের ক্ষেত্রে কোনটা ভুল, সেটা হলো তথ্য সঞ্চালনটা কিন্তু ভুল রয়েছে। ঠিক আছে, তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা হলো। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা কী হতে পারে? শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা হতে পারে শিক্ষণ সহায়ক হতে পারেন একজন শিক্ষক, সংযোগকারী হিসাবে কাজ করে থাকেন তিনি, এবং কিংবা মাধ্যম হিসাবে কাজ করে থাকেন। তো এখান থেকে আমরা যে অপশনগুলো চুজ করবো সেটা হলো অপশন ডি সবগুলো। ঠিক আছে, একজন শিক্ষক কী করেন? শিক্ষণ প্রক্রিয়ায় একজন শিক্ষক যেরকমটা শিক্ষণ সহায়তা করে থাকেন, ঠিক তদ্রূপই তিনি কী করেন? সংযোগকারী রূপে কাজ করে থাকেন কিংবা কোনো মাধ্যম হিসাবে তিনি কিন্তু ক্লাসে কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অপশন যেটা হবে সেটা হবে ডি সবগুলি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হলো শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন। কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট আপকামিং টিচার পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন, অর্থাৎ আমরা যেটাই অধ্যাবসায় করি না কেন কিংবা এক্সারসাইজ করি না কেন সেগুলো
কী হবে, প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কী হবে, আমাদের যে কর্মকাণ্ড রয়েছে কিংবা আমাদের যে ক্রিয়াকলাপ রয়েছে সেগুলোর পরিবর্তনই হলো শিখন। তো একথা কে বলেছিলেন, সেটা বলেছিলেন ম্যাকডিওক। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, ম্যাকডিওক বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোনো একটি শিশু এখানে যে বিশেষ শিখন কৌশলের সাহায্যে তার সঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সক্ষম সেই কৌশলটি হলো। তো কোনো একটা শিশু এখানে যে বিশেষ শিখন কৌশলের সাহায্যে তার সঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সক্ষম সেই কৌশলটিকে কি বলা হয়ে থাকে। তো অবশ্যই মনে রাখবেন সেটা হলো পর্যবেক্ষণমূলক শিখন কৌশল। পর্যবেক্ষণমূলক শিখন কৌশলের মাধ্যমে একটা শিশু কি করতে পারে, তার সঠিক যে লক্ষ্যবস্তু রয়েছে সেখানে পৌঁছতে সক্ষম হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনটি শিখনের কৌশল নয়। কোনটি শিখনের কৌশল নয়, অবশ্যই সেটা মনে রাখবেন। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই জানার কথা কোনটি শিখনের কৌশল নয়। মুখস্থ করানো কিন্তু শিখনের কোনোভাবেই কৌশল হতে পারে না। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন হলো এক ধরনের আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণের দ্বারাই সংগঠিত হয়, একথা বলেছেন। তো একথা কে বলেছেন, গিলফোর্ড। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটাও মনে রেখে দেবেন যাতে করে এক্সামে এলে সেই কোয়েশ্চেনটা আপনাদের হাতছাড়া না হয়ে যায়। শিখন হলো এক ধরনের আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণের দ্বারাই সংগঠিত হয়ে থাকে, একথা বলেছিলেন কিন্তু গিলফোর্ড। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন পরিবেশ বা শিখন পরিস্থিতি। শিখন পরিবেশ কিংবা শিখন পরিস্থিতি যেটা, সেটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা শিক্ষক দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণ ধারার ক্রম পরিবর্তনকে বলে। অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণের মাধ্যমে আপনার যে আচরণ ধারার ক্রম পরিবর্তন সেটাকেই কিন্তু শিখন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে শিখন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়। আপনি একজন শিশু শিক্ষার্থী কিংবা কোনো ছাত্র কিংবা ছাত্রীদের মধ্যে শিক্ষার যে মান উন্নয়ন হয়েছে কিনা কিংবা শিক্ষার যে ডেভেলপমেন্ট হয়েছে কিনা, আপনি কি দেখে তার মধ্যে থেকে যাচাই করতে পারেন যে তার মধ্যে শিক্ষার উন্নয়ন বা ডেভেলপমেন্ট হয়েছে। তো দেখুন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শিক্ষার্থীর দ্বারা বিভিন্ন ধরনের অর্থযুক্ত প্রশ্ন, অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা বিভিন্ন ধরনের অর্থযুক্ত প্রশ্ন আপনার দিকে যখন চলে আসবে তখনই বুঝবেন যে তার মধ্যে ওইটা বা আপনার যে বিষয়টা আপনি পড়াচ্ছেন ক্লাসের মধ্যে ওই বিষয়টা তার অর্থ বোধগম্য হয়েছে বলেই কিংবা ওই বিষয়ে তার উন্নতি হয়েছে বলেই আপনার দিকে এরকম অর্থযুক্ত প্রশ্ন ভেসে আসছে। তো সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে কিন্তু শিক্ষার উন্নতিটা ঘটতে পেরেছে। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষণের নিয়ম কতগুলি প্রবাদ বাক্যকে ভিত্তি করে গড়ে উঠেছে, এগুলিকে বলে। অর্থাৎ শিক্ষণের যে নিয়ম সেগুলো কিন্তু কতগুলো প্রবাদ বাক্যকে ভিত্তি করে গড়ে উঠেছে, এগুলিকে বলা হয় ম্যাক্সিমস অফ টিচিং। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটাও মনে রেখে দেবেন। ম্যাক্সিমস অফ টিচিং বলা হয়, শিক্ষণের নিয়মগুলো কতটা প্রবাদ বাক্যকে ভিত্তি করে গড়ে ওঠে এগুলিকে কিন্তু ম্যাক্সিমস অফ টিচিং বলা হয়ে থাকে। 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণের গুরুত্বপূর্ণ নীতি হলো। শিক্ষণের গুরুত্বপূর্ণ নীতি রয়েছে যেটা হলো জানা থেকে অজানার দিকে। অর্থাৎ আমরা যে বিষয়টা জানি সেখান থেকে আমরা কিন্তু অজানার দিকে চলে যাই। ঠিক আছে, শিক্ষণের গুরুত্বপূর্ণ নীতি যেটা রয়েছে সেটা হলো জানা থেকে অজানার দিকে। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একজন শিক্ষার্থীকে পর্বত সম্বন্ধে জানাতে হলে। তো একজন শিক্ষার্থীকে আপনি ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে ওই শিক্ষার্থীকে পর্বত সম্বন্ধে বলতে চাইলেন কিংবা পর্বত সম্বন্ধে বোঝাতে চাইলেন, তখন আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো উদাহরণ থেকে সংজ্ঞা আসা উচিত। উদাহরণের মাধ্যমে তাকে সংজ্ঞাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষণের ক্ষেত্রে বিমূর্ত থেকে মূর্তের দিকে আসা উচিত নয়, কেননা। তো দেখুন, একটা শিক্ষণের ক্ষেত্রে বিমূর্ত অর্থাৎ যে বিষয়টাকে আমরা দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু আমরা অনুভব করতে পারি, বিমূর্ত থেকে মূর্তের দিকে আসা উচিত নয়। মূর্ত কি, মূর্ত মানে হচ্ছে সেটা যে জিনিসটাকে আমরা চোখে দেখতে পাই, ঠিক আছে, বা স্পর্শ করতে পারি, সেটা হলো মূর্ত। আর যে বিমূর্ত হচ্ছে সেটা যেটাকে আমরা চোখে দেখতে পাই না কিংবা স্পর্শ করতে পারি না, সেটা হচ্ছে বিমূর্ত। তো এই বিমূর্ত থেকে মূর্তের দিকে আসা উচিত নয়, কেননা উহা বিজ্ঞানসম্মত নয়, মনোবিজ্ঞানসম্মত নয়, শিক্ষা বিজ্ঞান সম্পর্কিত নয়। তো এখানে যে অপশনগুলো দিয়েছে আমাদের সবটি অপশনই ঠিক হবে।
উহা বিজ্ঞানসম্মত নয়, মনোবিজ্ঞানসম্মত নয়, শিক্ষা বিজ্ঞান সম্পর্কিত নয়। সেই কারণেই কিন্তু আমাদের এরকমটা করা উচিত নয়, বিমূর্ত থেকে মূর্তের দিকে আমাদের আসা উচিত নয়। তো অপশন ডি আমরা চুজ করবো, এখান থেকে সবগুলি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণের অন্যতম মনস্তাত্ত্বিক দিক হলো। শিক্ষণের অন্যতম মনস্তাত্ত্বিক দিক হলো, অনেকগুলি মনস্তাত্ত্বিক দিক রয়েছে, তার মধ্যে অন্যতম যে মনস্তাত্ত্বিক দিকটা হলো সমগ্র থেকে অংশের দিকে যাওয়া, সেটা হলো শিক্ষণের অন্যতম মনস্তাত্ত্বিক দিক। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। গেস্টাল্ট তত্ত্ব আমাদের কি করে? তো দেখুন, গেস্টাল্ট তত্ত্ব সামগ্রিক বিষয়ে জ্ঞানের পরিপূর্ণতা লাভ করে। গেস্টাল্ট তত্ত্ব আমাদের কি বিষয়ে জ্ঞানের পরিপূর্ণতা লাভ করে? সেটা সামগ্রিক বিষয়ে জ্ঞানের পরিপূর্ণতা লাভ করতে আমাদের সাহায্য করে। ঠিক আছে, এবার আমরা 34 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব হলো, গেস্টাল্ট তত্ত্ব কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন, অর্থাৎ আপনার আত্মা কিংবা সোলের মাধ্যমে আপনি যে শিখতে সমর্থ হন কিংবা ছাত্রছাত্রীরা লাভ করতে সমর্থ হয়, ওই শিখনটা সংগ্রহ করতে সক্ষম হয়, সেটাকেই বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো গেস্টাল্ট তত্ত্ব সেই অন্তর্দৃষ্টিমূলক শিখনে বিশ্বাসী। ঠিক আছে, এবার আমরা 35 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি। গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা হলেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই এটা মনে রাখবেন, কোহলার হলেন কিন্তু গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা। তারপর আমরা 36 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে শিখন ও শিখনের মধ্যে পারস্পরিক সম্পর্ক এরকম। তো এখানে একটু কারেকশন করে নেবেন আপনারা, শিখন ও শিক্ষণ হবে, ঠিক আছে, এটা শিখন ও শিক্ষণ হবে। এটা শিখন ও শিক্ষণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এরকম, লক্ষ্য ও ফলশ্রুতি। কী হবে? লক্ষ্য ও ফলশ্রুতি। তারপর আমরা 37 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে হলো শিক্ষণ হতে পারে। শিক্ষণ হতে পারে কি কি উপায়ে হতে পারে? সেটা হলো ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, এবং কি বলেছে? নিয়ম বহির্ভূত। ঠিক আছে, নিয়ম বহির্ভূত। এখানে একটু ইংলিশটা কারেকশন করে নেবেন, এটা ইনফর্মাল হবে না, নিয়ম বহির্ভূত, যেটা প্রথাগত, অপ্রথাগত এবং নিয়ম বহির্ভূত শিক্ষণ হতে পারে কি? এখানে সবগুলি আমাদের অপশন ডি নাম্বার হয়ে যাবে, মানে কারেক্ট আনসার। শিক্ষণটা হতে পারে প্রথাগত, হতে পারে অপ্রথাগতও হতে পারে, এবং নিয়ম বহির্ভূত সেটাও হতে পারে। তো অপশন ডিটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো একটি শিশু টিভি বা রেডিও থেকে কোনো কিছু শিখছে, সেই ধরনের শিখন হলো। তো কোনো একটি শিশু টিভি বা রেডিও কোনো কিছু থেকে শিখছে, সেটা হলো কী ধরনের শিখন? সেটা হলো ইনফর্মাল শিখন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটের এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, আপনারা অবশ্যই সেগুলো মনে রাখবেন। শিশু টিভি বা রেডিও থেকে যেটা শিখছে, সেটা তার কী ধরনের শিখন হতে পারে? ইনফর্মাল শিখন হতে পারে। তারপর 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো শিক্ষার্থী ইগনো বা ওপেন ডিস্টেন্স লার্নিং মোড বা ওডিএল শিখছে, সেই শিক্ষণ পদ্ধতি হলো কী ধরনের শিক্ষণ? সেটা হলো অপ্রথাগত শিক্ষণ। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আধুনিক তত্ত্ব অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়া হলো। তো আধুনিক তত্ত্ব অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়া কী ধরনের প্রক্রিয়া? সেটা হলো একটা বহুমুখী প্রক্রিয়া। ঠিক আছে, শুধুমাত্র সেটা একদিকে ফোকাস করে না, সেটা বিভিন্ন দিকে ফোকাস করে, সেই কারণে সেটাকে বহুমুখী বলা হয়ে থাকে। তারপর 41 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেই। এখানে বলা হয়েছে আমাদের দেশে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? আমাদের দেশে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রশ্ন উত্তর পদ্ধতি। প্রশ্ন উত্তর পদ্ধতি কিন্তু আমাদের দেশে শিক্ষণ পদ্ধতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে টিচিং। টিচিং কি? টিচিং হলো একটা প্রসেস কিংবা একটা প্রক্রিয়া। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 43 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষণে। শিক্ষণে কি অপরিহার্য? শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর উভয়ের উপস্থিতি অপরিহার্য। যেরকমটা শিক্ষকের উপস্থিতি অপরিহার্য, ঠিক তেমনি শিক্ষার্থীর উভয়ের উপস্থিতি কিন্তু অপরিহার্য। ক্লিয়ার? এবার আমরা 44 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে কোনো একটি ক্লাসে শিক্ষক চার্ট মডেলের সাহায্য নিচ্ছেন, এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো। যখনই কোনো ক্লাসে শিক্ষক চার্ট কিংবা মডেলের সাহায্য নিচ্ছেন, সেক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সংযোগকারী হিসাবে, সেখানে কমিউনিকেটর হিসাবে একজন শিক্ষককে কিন্তু কাজ করতে হবে, তবেই সেই বিষয়টা ছাত্রছাত্রীদের মধ্যে বোধগম্য হবে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো ক্লাসে একজন শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী বিষয়বস্তু বিন্যাসের মাধ্যমে বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো দেখুন, কোনো ক্লাসে, এটা আপকামিং টিটেড পেপার 1 পেপার 2 এর জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। কোনো ক্লাসে একজন শিক্ষক গেলেন, সেখানে গিয়ে কী করলেন? শিক্ষার্থীদের ব্যক্তিগত ক্ষমতা
অর্থাৎ তারা কতটুকু নিতে পারবে সেই ক্ষমতা অনুযায়ী বিষয়বস্তু বিন্যাসের মাধ্যমে, বিষয়বস্তু বিন্যাস অর্থাৎ তাদেরকে ডিভিশনের মাধ্যমে, ভাগের মাধ্যমে বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন। সেখানে একজন শিক্ষক কী হিসেবে কাজ করছেন, সেখানে একজন শিক্ষক মাধ্যম হিসেবে কাজ করছেন। ঠিক আছে, এবার আমরা 46 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে কোনো ক্লাসে একজন শিক্ষক কোনো বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে শিক্ষার্থীদের বোঝাচ্ছেন। ঠিক আছে, এক্ষেত্রে শিক্ষক হলেন। তো কোনো ক্লাসে কোনো একজন শিক্ষক গেলেন, সেখানে গিয়ে তিনি ছাত্রছাত্রীদেরকে কোনো বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলেন, ভাগ করে সে শিক্ষার্থীদের সেই বিষয়টা বুঝিয়ে বলছেন। এক্ষেত্রে শিক্ষক কী হিসাবে কাজ করছেন, সেখানে তিনি একজন সাহায্যকারীর ভূমিকা পালন করছেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য অনেকটাই সম্ভাবনাযোগ্য এবং আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। অবশ্যই সেগুলো মনে রাখবেন। সাহায্যকারী হিসেবে কাজ করছেন তিনি। 47 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থী উভয়কেই প্রভাবিত করে তাকে বলে। যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই কিন্তু প্রভাবিত করে সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে কী ধরনের শিক্ষা ব্যবস্থা বলা হয়? গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে পড়ান সেই শিক্ষা ব্যবস্থাকে কী ধরনের শিক্ষা ব্যবস্থা বলা হয়? খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু উদারনৈতিক শিক্ষা ব্যবস্থা বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 49 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সক্রিয় অনুবর্তনবাদের প্রবক্তাকে। তো সক্রিয় অনুবর্তনবাদের প্রবক্তাকে তো মনে রাখবেন, সক্রিয় অনুবর্তনবাদ সেটা হলো স্কিনার হলেন কিন্তু সক্রিয় অনুবর্তনবাদের প্রবক্তা। তারপর আমরা মুভ করছি আজকের ভিডিও শেষ প্রশ্ন 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার উপাদানগুলি হলো। তো শিক্ষার উপাদান কী কী হতে পারে? একজন শিক্ষক হতে পারে শিক্ষার উপাদান, শিক্ষার্থী হতে পারে, নির্দিষ্ট পাঠ্যক্রম হতে পারে শিক্ষার উপাদান। তো এই বিষয়গুলো মনে রাখবেন আপনারা। শিক্ষার উপাদানগুলি কী কী হতে পারে? শিক্ষক, শিক্ষার্থী এবং নির্দিষ্ট পাঠ্যক্রম কিন্তু শিক্ষার উপাদান হতে পারে। এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশন কোনো একটা মজবুত করতে সক্ষম হবে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছেন, আপনারা যারা পূর্বের ভিডিওগুলি দেখেননি আমার, অবশ্যই একবার দেখে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।